খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দৃশ্য বদলেছে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট, 14 জন গ্রেপ্তার হতেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 15 দিন অনুপস্থিত থাকলেই কেল্লাফতে। গ্রামীণ উন্নয়ন প্রকল্পের নতুন পঞ্চায়েত বিলে কার ক্ষমতা বাড়ল? কিভাবে জন্ম হলো দলের, কেনই বা নাম হলো ককরোচ? অবাক করা এক ঘটনা প্রবাহ। 2028 সালে বিধানসভা ভোটে লড়বেন না, কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে জানিয়ে দিলেন সিদ্দারামাইয়া। কাটমানি রুখতে বড় পদক্ষেপ, বদলে গেল রাজ্যের পঞ্চায়েত আইন। খাঁটি পেট্রোলের দাবিতে ফুঁসছে জনগণ, সিজেপির পর এবার আসছে নতুন E20 জনতা পার্টি। ভোটের আগে যোগী রাজ্যে বিরাট বোমা ফাটালেন ওয়েসি, বিজেপিকে ঠেকাতে দিলেন কোন গোপন প্রস্তাব? হুমায়ুনের শ্যাটা মন্তব্যের জেরে ধৃত তারই অনুগামী সেলিম, অভিযোগ বিতর্কিত সভার আয়োজক ছিলেন। নিট কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, হাই পাওয়ার্ড কমিটির টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। কোনো প্রতিবাদ নয়, বর্ধমান মেডিকেলের নয়া বিজ্ঞপ্তি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। যন্তর মন্তরের ছাত্ররাই বদলে দিয়েছে 2027-এর সমীকরণ, অখিলেশকে নিশানা যোগীর। ধর্মতলার গন্ডগোল বিদেশি মদতপুষ্ট, কার্গিল দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পুরুষ বিধবা, মুর্শিদাবাদে ভাতার টাকা তুলতে গিয়ে যা সামনে এলো তা জানলে মাথায় হাত পড়বে আপনারও। গ্রেপ্তার করলে করুন, ফাঁসিতে ঝুলিয়ে দিন, বিজেপির অভিযোগের মাঝেই কড়া বার্তা শ্রীলেখা মিত্রের। পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বার্তা মুখ্যমন্ত্রীর, আমি পরামর্শ দিলাম। আরশোলাদের চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কিভাবে যুদ্ধ জয়? প্রধানমন্ত্রীর পোস্টার বিতর্কে আইনি জটিলতায় শ্রীলেখা মিত্র। সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিকেল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ এসি অ্যান্টি চেম্বারের। টানা 2 মাস খোঁজ মেলেনি, অবশেষে টাইগার হিলে উদ্ধার হয় কার্গিল শহীদ ক্যাপ্টেন কনাদের ঝাঁঝরা দেহ। বাড়ছে গ্রেপ্তারির সংখ্যা, ছাত্র যুবদের আন্দোলনে অশান্তি নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত 15 মৎস্যজীবীর পরিবারকে 5 লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধর্মেন্দ্রের জায়গায় কেন প্রহ্লাদকে বাঁচলেন মোদী? শিক্ষার সঙ্গে আরও 2 মন্ত্রক সামলাতে হবে, কি কি চ্যালেঞ্জ যোশীর? নিটের পরে ফের প্রতিবাদের ডাক দিল্লিতে, এবার E20 পেট্রোল নিয়ে সংসদ অভিযানের ঘোষণা। অভিষেকের সেবাশ্রয় নিয়ে গুরুতর অভিযোগ, জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী। বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবির, গ্রেপ্তার অনুগামী সেলিম শেখ। নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার কবে? কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় দিল্লি পুলিশ। পঞ্চায়েত সংশোধনী বিল কিভাবে কাজ করবে, কেন এই বিল আনলো সরকার, জানুন সবটা। প্রশ্ন ফাঁস রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের, নন্দন নীলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রবিবার কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে নন্দীগ্রামে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিট আন্দোলন ও সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে আরও একবার অত্যন্ত কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ধর্মতলায় যে সমস্ত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে এবং সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে, তারা আসল ছাত্র আন্দোলন বা ককরোচ জনতা পার্টির কেউ নয়। তারা নিছকই কিছু গুন্ডা এবং বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট জামাতি মৌলবাদী চক্র, যারা ভারতবর্ষকে দুর্বল ও অশান্ত করতে চাইছে। গত শুক্রবারের সেই কালো দিন ও শিলাদিত্য করের ওপর হামলা। গত 24শে জুলাই শুক্রবার নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে আয়োজিত আন্দোলনকে কেন্দ্র করে কলকাতার রাজপথ রণক্ষেত্রের রূপ নেয়। একদল উগ্র দুষ্কৃতী পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর চড়াও হয়, নির্বিচারে চড়থাপ্পড়, কিলঘুষি ও মারধর করা হয়। বাদ যাননি মহিলা সাংবাদিকরাও। বিশেষ করে এই সময় ডিজিটালের এডিটর শিলাদিত্য করকে ঘিরে ধরে নির্মমভাবে মারধর করা হয়, যার জেরে তাকে গুরুতর আহত অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনার খবর পেয়ে সেই রাতেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সেদিনই স্পষ্ট করে দিয়েছিলেন যে রাজ্যের সংবাদ মাধ্যমের ওপর এ ধরনের হামলা আর বরদাস্ত করা হবে না। এটা বামেদের বা ককরোচ পার্টির মিছিল ছিল না। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানান যে এই তাণ্ডব চালানো মিছিলটি আদতে বামেদের বা মূল ছাত্র আন্দোলনের ছিল না। ককরোচ জনতা পার্টি বা অন্যান্য ছাত্ররা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করে নিজেদের দায় ঝেড়ে ফেলেছেন। কলকাতা পুলিশের কমিশনারের পাঠানো রিপোর্ট ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের যেভাবে মারা হয়েছে তা কার্যত প্রাণে মেরে ফেলার চেষ্টার শামিল। এই ঘটনায় ইতিমধ্যে রিপোর্টারদের করা অভিযোগের ভিত্তিতে 7টি মামলা রুজু করা হয়েছে।
পশ্চিমবঙ্গের গ্রামীণ রাজনীতি ও প্রশাসনিক কাঠামোতে বড়সড় বদল এনে বিধানসভায় পাশ হয়ে গেল বহুল চর্চিত পঞ্চায়েত সংশোধনী বিল। এই নতুন বিল আসার ফলে একদিকে যেমন বহু ক্ষেত্রে প্রধান ও উপপ্রধানদের ক্ষমতা খর্ব করা হয়েছে, তেমনি অন্যদিকে সাধারণ শ্রমিকদের পাওনা টাকা মেটানোর ক্ষেত্রে বড় স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। এই বিলের জেরে কার ক্ষমতা কমলো আর কার বাড়লো তা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। কি আছে এই নতুন পঞ্চায়েত সংশোধনী বিলে? এতদিন পর্যন্ত গ্রামের যে কোনো উন্নয়নমূলক প্রকল্পে কাজ করা শ্রমিকদের পারিশ্রমিক বা মজুরি মেটানোর জন্য পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরের করা প্রয়োজন হতো। অনেক সময় প্রধানের সই বা অনুমোদনের অভাবে দীর্ঘদিন আটকে থাকতো শ্রমিকদের পাওনা টাকা। কিন্তু নতুন সংশোধনী বিলে সেই জটিলতা কমানো হয়েছে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং গ্রামীণ উন্নয়নের কাজ আরও গতিশীল করতে এই নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি এই সংশোধনী বিলে পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের উপস্থিতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, টানা 15 দিন পঞ্চায়েতে অনুপস্থিত থাকলেই সংশ্লিষ্ট নেতার ক্ষমতা বা পদ নিয়ে করা পদক্ষেপের পথ প্রশস্ত করা হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া: প্রধান ও উপপ্রধানদের ক্ষমতা কমিয়ে রাজ্য সরকারের এই বিল আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই সংশোধনী বিল এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, গ্রামীণ স্তরে দুর্নীতির রাস্তা বন্ধ করতে এবং নিজেদের ক্ষমতা কক্ষিগত করতে এই ধরনের বিল আনা হয়েছে। অন্যদিকে শাসক শিবিরের দাবি, গ্রামীণ উন্নয়ন এবং সাধারণ মানুষের কাজ দ্রুত সম্পন্ন করতে এই সংশোধনী অত্যন্ত জরুরি ছিল। প্রধানদের একক ক্ষমতার ওপর কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ এনে কাজের স্বচ্ছতা বাড়ানোই এই বিলের মূল লক্ষ্য। পঞ্চায়েত স্তরের ক্ষমতার এই পালাবদল আগামী দিনে বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদী সরকার। সিজেপির সঙ্গে বৈঠকের ঠিক আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জন্মের 71 দিনের মধ্যে প্রথম আন্দোলন সফল হলো আরশোলাদের। কিন্তু কিভাবে জন্ম এই ককরোচ জনতা পার্টির? কেনই বা এরকম নাম হলো এই দলের? ককরোচ মাত্র কয়েকটা মাসের মধ্যেই যে দল বিপুল জনপ্রিয়তা পেল, তার শুরুটা আসলে ঠিক কোথায়? কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। আদালতে শুনানি চলাকালীন তিনি বলেন, বর্তমানে বেকার তরুণ প্রজন্মের একাংশ আরশোলার মতো ব্যবহার করেন। তার বক্তব্য ছিল, কাজ না পেয়ে তরুণ প্রজন্মের একাংশ সমাজ মাধ্যমে অত্যন্ত সক্রিয় থাকেন এবং সবাইকে আক্রমণ করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এই মন্তব্যকে ঘিরে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। পরে অবশ্য বিচারপতি দাবি করেছিলেন যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তবে এতে চিড়ি ভেজেনি। বিচারপতির এখনো মন্তব্যে ক্ষোভে ফুঁসতে থাকে তরুণ প্রজন্মের একাংশ। 2020 থেকে 2023 সালের মধ্যে আম আদমি পার্টির সমাজ মাধ্যমের শাখার সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ দীপকে। বিচারপতির মন্তব্যের প্রতিবাদেই তিনি প্রথম তৈরি করেন এই ককরোচ জনতা পার্টি। এই দলের জন্ম সোশ্যাল মিডিয়াতেই। নির্বাচন কমিশন অনুমোদিত দল নয় এটি। ভারতের তরুণ প্রজন্মের প্রতিবাদ হিসেবেই প্রথম জন্ম এই ককরোচ জনতা পার্টির। 2028 সালের বিধানসভা নির্বাচনে আর তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কংগ্রেস নেতৃত্বকে অস্বস্তিতে ফেলে এমনই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, রাজনৈতিক পরিসর এখন দুর্নীতিতে ভরে গিয়েছে। এর পাশাপাশি বয়সজনিত এবং স্বাস্থ্যের কারণেও তিনি আর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মাত্র কয়েক সপ্তাহ আগেই সিদ্দারামাইয়াকে সরিয়ে ডিকে শিবকুমারকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। মসনদ হারানোর অল্প কিছুদিনের মধ্যেই সিদ্দারামাইয়ার এই সিদ্ধান্ত নিয়ে জাতীয় রাজনীতিতেও চর্চা শুরু হয়েছে। অস্বস্তিতে পড়েছে কংগ্রেস নেতৃত্ব। তবে মুখে অবশ্য নিজের এই সিদ্ধান্তের পেছনে রাজনীতির চরিত্র বদলে যাওয়া, নিজের স্বাস্থ্য এবং বয়সকেই মূলত দায়ী করেছেন প্রবীণ কংগ্রেস নেতা। তিনি লিখেছেন, আমি 2028 সালের বিধানসভা নির্বাচনে আর লড়াই করব না। আমার এখন 79 বছর বয়স। আমাদের সরকারের মেয়াদ এখনও 1.5 বছর বাকি। ততদিনে আমার বয়স 81-82 বছর হয়ে যাবে। শরীরও আগের মতো আর শক্তপোক্ত নেই। ফলে আগের মতো এই উদ্যম নিয়ে আর কাজ করাও সম্ভব নয়। তবে নির্বাচনে না লড়েও জনজীবনে তিনি সক্রিয় থাকবেন এবং মানুষের হয়ে কথা বলবেন বলেই জানিয়েছেন সিদ্দারামাইয়া। তিনি লেখেন, রাজনৈতিক ক্ষেত্র যেহেতু দুর্নীতিতে ভরে গিয়েছে, তাই আমি আর 2028 সালের বিধানসভা নির্বাচনে লড়ব না। তবে আমি রাজনীতিতে সক্রিয়ই থাকব। মানুষের সংগ্রাম এবং আনন্দে তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবো। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, তিনি যে বিধানসভার বিধায়ক, সেই বরুণা কেন্দ্রের মানুষ তাকে ফের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি আর ভোটে লড়তে চান না। নিজের অতীতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা মনে করিয়ে দিয়ে সিদ্দারামাইয়া আরও বলেন, অতীতে তার বিধানসভার সাধারণ মানুষই ভোটে লড়ার খরচ তুলে দিতেন, কিন্তু এখন সেই পরিস্থিতিও বদলে গিয়েছে। তিনি লিখেছেন, এমন সময় এসে গিয়েছে যে ভোটে লড়তে হলে আমাদের মানুষকে উল্টে টাকা দিতে হবে। রাজনীতি আজকে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত আছে। সৎ রাজনীতিবিদদের কোনো জায়গা নেই। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে আর নির্বাচনে লড়ব না।
রাজ্যের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধ এবং পঞ্চায়েতি পরিষেবাকে স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যে বিধানসভায় পাশ হলো পঞ্চায়েত সংশোধনী বিল। শনিবার বিধানসভায় এই বিলটি বিপুল ভোটে গৃহীত হয়, যার পক্ষে 169টি এবং বিপক্ষে 13টি ভোট পড়েছে। বিলটি পাশের সময় 32 জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। নতুন এই সংশোধনী অনুযায়ী গ্রামীণ ও জনকল্যাণমূলক প্রকল্পগুলোর অর্থ ছাড়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রশাসনিক স্তরে কড়াকড়ি করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এখন থেকে প্রকল্পের বিলে কেবল পঞ্চায়েত প্রধানের অনুমতি যথেষ্ট হবে না, বরং সংশ্লিষ্ট সেক্রেটারিকে স্বাক্ষর করতে হবে। বিডিও, এসডিও এবং ডিএম পদমর্যাদার আধিকারিকদের পাশাপাশি সেক্রেটারির স্বাক্ষর বাধ্যতামূলক হওয়ায় গরিব মানুষের প্রাপ্য টাকা আত্মসাৎ বা কাটমানি নেওয়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। বিল পেশের সময় শাসক দলের সমালোচনার পাশাপাশি বিরোধীরাও তাদের অবস্থান তুলে ধরেন। শিক্ষামন্ত্রীর ইস্তফা আদায়ের রেশ কাটতে না কাটতেই দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মাথাচাড়া দিয়ে উঠছে আরও এক নতুন নাগরিক আন্দোলন। পেট্রোলে ইথানল মেশানোর সরকারি নীতির বিরুদ্ধে এবার পথে নামার হুঁশিয়ারি দিচ্ছে E20 জনতা পার্টি। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে মিম, ব্যঙ্গ এবং তীক্ষ্ণ যুক্তির বাণে সরকারকে বিদ্ধ করছেন ক্ষুব্ধ গাড়ি চালকরা। ইতিমধ্যেই এই ভার্চুয়াল আন্দোলন বেশ ভালো রকম সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এদের ফলোয়ার সংখ্যা 13,000 এবং ইনস্টাগ্রামে 8,800 ছাড়িয়ে গিয়েছে। কি এই E20 জনতা পার্টি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছে এই গোষ্ঠী। নিজেদের কোনো রাজনৈতিক দল হিসেবে পরিচয় না দিয়ে তারা এটিকে আমজনতার অধিকার রক্ষার একটি নাগরিক সচেতনতা অভিযান বলে দাবি করছে। তাদের মূল বক্তব্য অত্যন্ত পরিষ্কার। বাজারে যে কোনো পণ্য কেনার সময় গ্রাহকের যেমন পছন্দের স্বাধীনতা থাকে, জ্বালানি কেনার ক্ষেত্রেও তা থাকা উচিত। খাবার বা পোশাকের মতো চালক ও বাইক মালিকরা তাদের কষ্টার্জিত টাকায় 100% খাঁটি পেট্রোল কিনবেন নাকি ইথানল মিশ্রিত জ্বালানি নেবেন, সেই পছন্দ করার স্বাধীনতা তাদের দিতে হবে। প্রধান দাবিগুলি কি কি? এই নতুন দল বা আন্দোলনের সামনে মূলত কয়েকটি জোরালো দাবি রয়েছে। 100% বিশুদ্ধ পেট্রোলের বিকল্প। দেশের প্রতিটি পেট্রোল পাম্পে ইথানল মিশ্রিত E20 জ্বালানির পাশাপাশি সম্পূর্ণ বিশুদ্ধ পেট্রোল বিক্রিরও সুব্যবস্থা রাখতে হবে। পছন্দের স্বাধীনতা। সরকার প্রদত্ত কোনো ভর্তুকি বা বিনামূল্যে জ্বালানির দাবি তারা করছেন না। গাড়িপ্রেমী ও সাধারণ গ্রাহক যেন নিজের প্রয়োজন ও গাড়ির ইঞ্জিন অনুযায়ী তেল বেছে নিতে পারেন, সেটাই মূল দাবি। ইঞ্জিনের সুরক্ষা ও স্বচ্ছতা। চালকদের অভিযোগ, E20 পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, ইঞ্জিনের অভ্যন্তরীণ যন্ত্রাংশে ক্ষয় ধরছে এবং গাড়ি মেরামতের খরচ বাড়ছে। এই বিষয়ে একটি নিরপেক্ষ গবেষণার রিপোর্ট জনসমক্ষে আনার দাবি জানানো হয়েছে। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, আর তার ঠিক প্রাক্কালে মোর্দাবাদের এক বিশাল জনসভায় দাঁড়িয়ে সরাসরি ভারতীয় জনতা পার্টি সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন এআই মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। একই সঙ্গে 2027 সালের এই মহারণকে সামনে রেখে বিজেপি বিরোধী একটি শক্তিশালী মহাজোট গঠনের প্রকাশ্য প্রস্তাব দিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র আলোচনার ঝড় তুলেছেন তিনি। এদিনের জনসভা থেকে অত্যন্ত জোরালো ভাষায় ওয়েসি সাফ জানিয়ে দিয়েছেন যে তাদের দল কোনোভাবেই চায় না যোগী রাজ্যে পুনরায় গেরুয়া শিবির ক্ষমতায় ফিরে আসুক। মোর্দাবাদের জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে এআই মিম সুপ্রিমো আসাউদ্দিন ওয়েসি বলেন, আমি আগেও বারবার প্রকাশ্যে এই কথা বলেছি এবং আজও পরিষ্কার করে বলছি যে মজলিস কখনোই চায় না উত্তরপ্রদেশে বিজেপি পুনরায় সরকার গঠন করুক। আমরা সমস্ত বিজেপি বিরোধী দলের সঙ্গে হাত মিলাতে এবং একটি শক্তিশালী জোট গঠন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। এখনই নিজেদের মধ্যে সমস্ত রকম আলোচনা শুরু করার সঠিক সময়। নির্বাচন মিটে যাওয়ার পরে অযথা বসে কেঁদে কোনো লাভ হবে না। আমরা কোনো মতেই চাই না যে বিজেপি ফের একবার ক্ষমতায় ফিরে আসুক। বিরোধী দলগুলির সমালোচনার জবাব দিয়ে তিনি আরও আক্রমণাত্মক সুরে বলেন, আপনারা প্রায়শই অভিযোগ করেন যে ওয়েসি প্রার্থী দিলেই আপনাদের রাজনৈতিক ক্ষতি হয়। তাহলে আজ আমি এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আমি তো আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। এদিনের এই গুরুত্বপূর্ণ ভাষণে ওয়েসি অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে তাদের এই রাজনৈতিক লড়াই কখনোই কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়। এই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এই সংগ্রাম কখনোই কোনো ধর্মের বিরুদ্ধে ছিল না এবং ভবিষ্যতেও কখনো হবে না। আমাদের এই লড়াই একান্তভাবে আমাদের নিজস্ব সম্মান, আত্মমর্যাদা এবং ন্যায়ের অধিকারের অর্জনের লড়াই। আমরা আর অতীত দিনের মতো অবহেলিত হয়ে মাদুরের ওপর গুটিয়ে বসে থাকতে চাই না। এখন আমরা ক্ষমতার মসনদে সম্পূর্ণ সমতা এবং ন্যায্য হিস্সা চাই। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের নাম না করে তার উদ্দেশ্যে কটাক্ষের সুরে ওয়েসি বলেন, যদি অখিলেশ যাদব সম্মানের চেয়ারের সামনে গিয়ে বসেন তবে এই ওয়েসিও পিছিয়ে থাকবে না। সে সোজা মেঝের ওপর পা ছড়িয়ে বসে নিজের বঞ্চিত মানুষের অধিকার ও ন্যায়ের জোরালো দাবি আদায় করে ছাড়বে। মুর্শিদাবাদের রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির জনসভা থেকে নওদার বিধায়ক হুমায়ুন বিতর্কিত মন্তব্য করায় পুলিশে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। একাধিকবার থানায় হাজিরা দিতে হয়েছে বিধায়ককে। হুমায়ুনের বিতর্কিত মন্তব্যের জেরে তার আরও এক অনুগামী গ্রেপ্তার। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের নবগ্রামে বাড়ি থেকে আমজনতা উন্নয়ন পার্টির ওই নেতাকে পাকড়াও করেছে পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির জনসভা থেকে নওদার বিধায়ক হুমায়ুন বিতর্কিত মন্তব্য করায় পুলিশে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। একাধিকবার থানায় হাজিরা দিতে হয়েছে হুমায়ুনকে। এবার তার প্ররোচনামূলক মন্তব্যের প্রেক্ষিতে সেই সভার আয়োজনের দায়িত্বে থাকা অনুগামী
অনুগামীকে পাকড়াও করল পুলিশ। ধৃতের নাম সেলিম শেখ। পুলিশের একটি সূত্রে খবর, রেজিনগরের সেই সভায় সেলিম উপস্থিত ছিলেন। তিনি আয়োজকদের ভূমিকা পালন করেছিলেন। রবিবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে হাজির করানো হয়েছে। হুমায়ুনের সেটা বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বিবৃতি দিয়েছিলেন বিধানসভায়। তারপর ওই সভার আয়োজনের দায়িত্বে থাকা 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুমায়ুনও পুলিশি জেরার মুখে পড়েছেন। এ নিয়ে তার দলের 4 জন গ্রেপ্তার হয়েছেন, যদিও ঘনিষ্ঠের গ্রেপ্তারের সব প্রসঙ্গে হুমায়ুনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট মামলায় আরও কয়েকজনের ডাক পড়তে পারে।